হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ উইকলি অ্যানালিসিস। তো এই সপ্তাহের উইকলি অ্যানালিসিসের ভিডিওয়ে আমরা কারেন্ট মার্কেট সিচুয়েশান নিয়ে কথা বলবো, নিফটির কী পরিস্থিতি এই নিয়ে আলোচনা করব, গ্লোবাল কী সিচুয়েশান চলছে এই নিয়ে একটু আলোচনা করব। আর এছাড়াও আমি আপনাদেরকে আজকে দেখাবো যে একটা স্টক এই মুহূর্তে করছে ব্রেকআউটের রিটেস্ট। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে এই যে ব্রেকআউট রিটেস্টের যে কনসেপ্টটা, এটা আমি আপনাদেরকে আজকে বোঝাবো আর দেখাবো যে কিভাবে এই ব্রেকআউট রিটেস্টগুলো হয় এবং কিভাবে কাজ করে, আর সেখান থেকে আমরা কিভাবে একটা স্টককে সিলেক্ট করে সেখান থেকে বড় একটা প্রফিট জেনারেট করতে পারি। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, আপনারা অবশ্যই আজকে এই এপিসোড থেকে একটা ভালো জিনিস শিখতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি মার্কেট সম্বন্ধে টিপস ট্রিক্স এবং আমার স্ট্র্যাটেজি এগুলো আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাতে থাকি। তো আপনি যদি শেয়ার বাজার সম্বন্ধে শিখতে চান, কিভাবে একটা ট্রেড নিতে হয়, কিভাবে শেয়ার বাজারে কাজ করতে হয়, ইনভেস্ট কিভাবে করতে হয়, তাহলে চয়ন করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো যদি আমরা নিফটির চার্টটা এই মুহূর্তে খুলি, আমি এই মুহূর্তে ডেলি চার্ট খুলেছি। ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি নিচের লেভেলে হচ্ছে 24,470 আর ওপর লেভেলে 25,100। এই লেভেলটাকে প্রায় মে 12ই মে মানে মে মাসের মাঝামাঝি থেকে এখনো পর্যন্ত এই একই লেভেলে ঘোরাফেরা করছে, একবার নিচে আসছে একবার ওপর দিকে যাচ্ছে। মানে বলতে পারি আমরা এই মুহূর্তে নিফটি একটা এই রেঞ্জ মানে 24,470 থেকে 25,100 এই লেভেলটার মধ্যেই একটা কনসলিডেশন করছে। তো উইকলি চার্ট আমি যদি খুলি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি এই মুহূর্তে যে একটা লো লাগিয়েছিল মানে 26,270-এর যে হাইটা বানিয়েছিল, সেখান থেকে যে পড়ে গিয়েছিল, সেখান থেকে নিফটি একটা আপার ট্র্যাজেক্টরিতে তো আছেই, কিন্তু এই মুহূর্তে একটা কনসলিডেশন ফেজে আছে, যেখানে একটা রেঞ্জের মধ্যে নিফটি ফেসে গিয়ে সেখানেই কনসলিডেট করছে। এবার এই মুহূর্তে আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেই যুদ্ধ পরিস্থিতি প্রায় 11 দিন হয়ে গেল আজকে। গত শুক্রবার দিনকে নিফটি একটা স্ট্রং ক্লোজ দিয়েছে, দেখুন প্রায় 1.29% মানে 320 পয়েন্টের মতো নিফটি ওপরে উঠে 25,100-কে ভেঙেই ক্লোজ দিয়েছে। কিন্তু তখন নিউজ এসেছিল যে আমেরিকা হয়তো এই যুদ্ধেতে ডাইরেক্টলি জড়াবে না, কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি পাল্টে গিয়ে আজকে ভোরবেলা শুনছি নাকি আমেরিকা আবার ইরানের ওপর হামলা চালিয়েছে, তাদের 3টে নিউক্লিয়ার সাইট একদম গুঁড়িয়ে দিয়েছে। এবং এটাও ট্রাম্প এখন হুঁশিয়ারি দিচ্ছে যে ইরান যদি শান্তির পথে না চলে তাহলে কিন্তু আরও বড় আক্রমণ আমেরিকা শানাবে। আপনারা হয়তো এটা জানেন যে আমেরিকা প্রায় বহু বছর পরে নিজেরা মানে একদম ফ্রন্ট লাইন থেকে যুদ্ধ শুরু করেছে। মানে আমেরিকা বেশ কিছুদিন লোককে ধমকে চমকে কাজ সেরে নিচ্ছিল, কিন্তু এবারে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা চলছে, এখানে নিজেরা ফ্রন্ট লাইনে নেমে একদম ডাইরেক্ট হামলা চালিয়েছে আমেরিকা। তো আমেরিকা ডাইরেক্টলি কোনো যুদ্ধে জড়িয়ে পড়াটা এটা একদমই ভালো সংকেত নয় আমাদের মার্কেটের ক্ষেত্রে এবং ইকোনমির ক্ষেত্রেও। তার কারণ ইরান এবং ইসরায়েলের সাথে যদি যুদ্ধটা বাড়তেই থাকে আর আমেরিকাও যদি এর মধ্যে জড়িয়ে পড়ে, একটা তো ভয় থাকে বিশ্বযুদ্ধের সবারই। আর এই ভয়টার কারণেই দেখুন ক্রুড অয়েলের দাম কিভাবে বেড়ে গিয়েছে। মানে গত কয়েক সপ্তাহে ক্রুড অয়েলের তার লো থেকে বেড়েছে প্রায় 37% বেড়ে গেছে ক্রুড অয়েলের দাম। তো ক্রুড অয়েল এই মুহূর্তে একটু কুল আপ করলেও, কিন্তু এই যে নিউজটা এলো যে আমেরিকা আবার নিজেরা ডাইরেক্টলি জড়িয়ে পড়েছে ইরানের সাথে, তো এখানে কিন্তু আবার ক্রুড অয়েলের দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি থাকছে। আর আপনারা জানেন আমাদের দেশ যেহেতু ক্রুড অয়েল বেশিটাই ইম্পোর্ট করে, তাই ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে আমাদের ইকোনমিতে একটা ভালো প্রভাব পড়বে। তেলের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রেরই দাম বাড়বে এবং মূল্যবৃদ্ধি হতেই থাকবে। আর আমেরিকা জড়াবে না এই যে নিউজটা, সেই কারণেই কিন্তু শুক্রবার দিনকে এই বড় একটা ক্যান্ডেল বানিয়ে নিফটি ক্লোজ দিয়েছিল, কিন্তু এই যে আবার জড়িয়ে পড়লো, সোমবার থেকে আমরা আবার হয়তো গ্যাপ ডাউন দেখতে পারি। কিন্তু নিফটিতে আমরা যদি মান্থলি চার্ট দেখি, মান্থলি চার্টে কিন্তু নিফটি এখনো ভালো একটা স্ট্রং পজিশনেই আছে। পরপর 1 2 3 4 দেখুন ইন্ডিয়া পাকিস্তানেরও এর মাঝখানে একটা যুদ্ধ লেগেছিল, তারপর ইরান ইসরায়েলের একটা যুদ্ধ চলছে। তা সত্ত্বেও মার্কেট কিন্তু হেভিলি কারেক্ট করে যায়নি। তার কারণ বাহ্যিক যাই পরিস্থিতি থাক না কেন, আমাদের নিজস্ব ডোমেস্টিক যে আমাদের এখন যে সিচুয়েশন রয়েছে, এবছর মনসুন খুব ভালো হচ্ছে, মানে বর্ষা নিজের টাইমের আগেই চলে এসেছে।
ডোমেস্টিক ইনভেস্টাররাও এখনো এসআইপি করে চলেছে। তার ফলে কি হচ্ছে যে মার্কেটে একটা মানে ভালো পজিটিভ একটা মুভ আমরা দেখতে পাচ্ছি। হতে পারে একটা শর্ট টার্ম কারেকশন আসতে পারে, কারণ যদি আমেরিকা এই যে ইরানের সাথে জড়িয়ে পড়লো, এরপরে যদি রাশিয়া টাশিয়া আবার এর মধ্যে জড়িয়ে পড়ে, তখন আমরা শর্ট টার্ম একটা কারেকশন হয়তো দেখতে পারি। কিন্তু এই মুহূর্তে আমাদের ডোমেস্টিক যে সিচুয়েশন, সেগুলো একদম ইনট্যাক্ট এবং খুব ভালো রয়েছে। তাই হঠাৎ করে বড় যদি আমরা একটা ফল দেখতে পাই যে মার্কেটে একটা দুম করে একটা বড় ফল এলো, রাশিয়া ফাশিয়া সবাই মিলে যুদ্ধে জড়িয়ে পড়লো, তখন যদি বড় একটা ফল আমরা দেখতে পাই, তখন ফান্ডামেন্টালি স্ট্রং যে স্টকগুলো আছে, যে স্টকগুলো খুব মানে মানে প্রফিট রেভিনিউ সব দিক দিয়েই ভালো আছে, সেই সমস্ত স্টকগুলোতে আপনারা একটা ভালো ইনভেস্টমেন্ট করা, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা সুযোগ আশা করি সামনের দিনে আপনারা পেতে পারেন। তো এবার আমি আমার একটা কনসেপ্ট আপনাদেরকে বোঝাবো, যে কনসেপ্টের মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে একটা স্টক ব্রেকআউট হওয়ার পর উঠে যায় এবং তারপর আবার নিজের ব্রেকআউট লেভেলকে রিটেস্ট করার জন্য আসে, এবং এই কনসেপ্টটা থেকে আমরা কিভাবে একটা ট্রেড নিতে পারি, কোথায় কি আমাদের লেভেল থাকা উচিত, সেগুলো আমি পুরো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে একটা ঘোষণা করি। দেখুন, আপনারা জানেন যে আমি প্রতি রবিবার যে উইকলি অ্যানালিসিসের ভিডিও বানাই, সেখানে আমি করতাম কি, আপনাদেরও পছন্দের একটা স্টক আপনারা যেগুলো আপনাদের আমার ভিডিওর কমেন্টে জানাতেন, সেগুলোও আমি একটা করে অ্যানালিসিস করতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বন্ধুরা, এই মুহূর্তে ওই অ্যানালিসিসগুলো যেগুলো আপনারা রেকমেন্ড করছেন, সেগুলো অ্যানালিসিস করা আমাকে বন্ধ রাখতে হচ্ছে। তার কারণ দেখুন, সেবি যে একটা গাইডলাইন জারি অলরেডি আগেই করেছিল যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা বা ইনফ্লুয়েন্সাররা কোনো লেভেল প্রোভাইড করা, কাউকে গাইড করা, এগুলো করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও অনেকে করছিল। কিন্তু এখন সেবির সাথে ইউটিউবের কি চুক্তি হয়েছে জানি না। আমার অনেক ইউটিউবার যারা বন্ধু হয়েছে এই মুহূর্তে, মানে ট্রেডিং সম্বন্ধীয় ভিডিও করে, তাদের অনেকের ভিডিও শুনছি নাকি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। মানে যে সমস্ত ভিডিওতে কেউ লেভেল প্রোভাইড করছে, কাউকে গাইড করছে, সেই সমস্ত ভিডিওগুলো ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছে। তো রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করা, এগুলো তো আমার পক্ষে সম্ভব হবে না, আর এগুলো কারোর করা উচিতও নয়। অ্যাকচুয়ালি এগুলো মানুষের ভালোর জন্যই করা হয়। অনেক ইউটিউবার হয়তো মানে পয়সার বিনিময়ে এই ধরনের কাজগুলো করে, অনেকের থেকে চার্জ নেয় যে আপনি পয়সা দিন, আমি আপনাকে লেভেল প্রোভাইড করছি, বা সেল টার্গেট, এই সমস্ত জিনিস করে। তো এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন এবং গাইডলাইন যে সেবির যেগুলো রয়েছে, সেগুলো আমাদের ইউটিউবারদের এই মুহূর্তে মেনে চলাটাই উচিত। তার কারণ যদি ভিডিওটা আমি যে এটা ছাড়লাম, এটা যদি ভিডিওটা ডিলিটই হয়ে যায় বা আমার চ্যানেলটা যদি ব্লকই হয়ে যায়, তাহলে তো আর নতুন ভিডিও বানানো সম্ভবই হবে না। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা আপনারা অনেকে আমাকে আগের ভিডিওতেও সমীর, অয়ন, এরা সব কমেন্ট করেছিলেন যে এই স্টকটায় কি হতে পারে বা এই স্টকটা নিয়ে একটু গাইড করুন। তো ক্ষমা করুন, আমি এই মুহূর্তে ওগুলো করতে পারছি না। তবে আমি আপনাদেরকে এই সানডে অ্যানালিসিসের ভিডিওয়ে অনেক আমার যে স্ট্র্যাটেজি আছে সেগুলো আপনাদেরকে শেখাতে পারবো। আশা করি আপনারা যদি সেগুলো শিখে সেগুলো আপনাদের ট্রেডিংয়ে ইমপ্লিমেন্ট করেন, তখন আপনারা নিজেরাই নিজেদের স্টক ভালো চয়েসও করতে পারবেন এবং নিজেরা অ্যানালিসিসটা শিখেও নিতে পারবেন। তো আমার মেন ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে অ্যানালিসিসটা শেখানো, যে আপনি কিভাবে স্টককে মার্কেটকে অ্যানালিসিস করবেন, সেগুলো শেখানোটাই আমার মেন উদ্দেশ্য। তো সেটা অলরেডি ইনট্যাক্টই থাকছে। আমি আমার অ্যানালিসিসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাতেই থাকবো। কিন্তু এই মুহূর্তে আপনাদের পছন্দের স্টকগুলো আমি অ্যানালিসিস করতে পারছি না, এটার জন্য আমাকে ক্ষমা করবেন। তো চলুন আজকের আমার যে কনসেপ্টটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন, আমি এটা একটা টাটা মোটরসের পুরনো চার্ট খুলেছি। আমি এটা থেকে আগে আপনাদেরকে দেখাবো যে ব্রেকআউটের যে রিটেস্ট হয় সেই কনসেপ্টটা কেমন দেখতে হয় চার্টের মধ্যে। দেখুন, এখানে 2006 সালে একটা হাই বানিয়েছিল, ওই 185 190 লেভেলে একটা হাই বানিয়েছিল টাটা মোটরস। সেখান থেকে পড়ে গিয়েছিল, সেখান থেকে আবার উঠেছে। এটাকে আমরা একটা মানে জেনারেল ব্রেকআউট বলতে পারি। একটা মাল্টি ইয়ার ব্রেকআউট হচ্ছে, যেখানে 2010 সালে গিয়ে আবার এইটাকে, এই হাইটাকে ভাঙছে। এটাকে আমরা একটা ব্রেকআউট বলতে পারি, এটা নর্মাল ব্রেকআউট। এইবারে দেখুন, ওখান থেকে ওঠার পরে আমাদেরকে ভালো একটা রিটার্ন দিয়েছে, কিন্তু সেখান থেকে পড়ে গিয়ে আবার এই লেভেলটাকে রিটেস্ট করেছে এবং কিছুটা তারও নিচে ভেঙে ঢুকেছে। মানে যে লেভেলটাকে ব্রেকআউট করেছিল, সেখান থেকে আমাদেরকে রিটার্ন দিয়েছে প্রায় 47% বা 50%-এর কাছে রিটার্ন দিয়েছে। দেওয়ার পর সেখান থেকে পড়ে গিয়ে আবার সেই লেভেলটাকে টাচ করেছে, কিছুটা ভেঙেছে, সেখানে কনসোলিডেট করেছে। তারপরে বড় আমাদেরকে একটা রিটার্ন দিয়েছে, কেমন দেখুন। এই যে রিটেস্টটা হলো, রিটেস্টের পর এখান থেকে এখানে হয়েছে কত পার্সেন্ট? প্রায় 227%-এর রিটার্ন দিয়েছে।
সেই লেভেলে হাই বানিয়েছে, সেখান থেকে পড়ে গেছে, আবার ব্রেক করার চেষ্টা করেছে, পারেনি, সেখানে পড়ে গেছে। আমরা যদি আরো দেখি, দেখুন এই লেভেল থেকে পড়েছে, এখানে করেছে, আবার এখানে এসে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করেছে, এটা একটা নর্মাল মাল্টি ইয়ার ব্রেকআউট, যে দুবার ব্রেকআউট করার চেষ্টা করেছে, পারেনি, আবার এখানে এসে সাকসেসফুল হয়েছে 2023 সালে। মানে 2015-র যে একটা হাই ছিল, সেই হাইটাকে ক্রস করার চেষ্টা করেছে 2016-য়, পারেনি, করেছে কবে? 2023-এ এসে। সেখান থেকে আমাদেরকে একটা ভালো রিটার্ন দিয়েছে। দেখুন, আমাদেরকে দিয়েছে প্রায় 90% এর রিটার্ন। সেই 90% এর রিটার্ন থেকে তারপরে আমাদের কাছে আবার পড়ে গেছে স্টকটা। কোথা পর্যন্ত পড়েছে? ঠিক যে ব্রেকআউটের লেভেলটা ছিল সেইখান পর্যন্ত পড়েছে। পড়ে আবার একটা আপওয়ার্ড জার্নি আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে টাটা মোটরস। তো এই যে চার্টের যে স্ট্রাকচারটা আপনাদেরকে দেখালাম আমি, যে ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পর আমাদেরকে রিটার্ন দেয়, সেই রিটার্নটা দেওয়ার পর স্টকটা আবার একবার ফিরে আসে নিজের লেভেলে, যে লেভেলটা থেকে ব্রেকআউট হয়েছিল সেই লেভেলে ফিরে আসে। এইটাকে আমি বলছি ব্রেকআউট রিটেস্টের একটা স্ট্রাকচার। তো দেখুন এইখান থেকে এই যে যখন একটা ব্রেকআউট হয়, সেই ব্রেকআউটের যে একটা আমরা টার্গেট রাখবো যে কোথা পর্যন্ত এই স্টকটা যেতে পারে, আমার নিজের যে পার্সোনাল যে মেথডটা আছে সেটা হলো, দেখুন আমরা কি করি, এই যে লেভেলটাতে গিয়ে টাচ করেছে, মানে এই যে ইউ কার্ভটা বানিয়েছে, সেই ইউ কার্ভটাকে মেপে নিই যে এই কতটা নিচে গিয়েছিল, সেই যে মাপটা, সেই মাপটাকে ধরে ব্রেকআউটের ওপরে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে দেখতে চাই যে এইখান পর্যন্ত যেতে পারে। তো দেখুন ঠিক ততটাই গেছে, গিয়ে আবার পড়ে গেছে, পড়ে গিয়ে কোথা পর্যন্ত এসেছে, ঠিক ব্রেকআউটের লেভেল পর্যন্ত এসছে, আবার একটা আমাদেরকে আপমুভ দেখানোর চেষ্টা করছে। তো দেখুন, আমি আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারও নই। আমি আমি যে মানে স্ট্র্যাটেজিতে কাজ করি, আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি, সেগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। এবার শেখাতে গিয়ে যে চার্টগুলো দেখাতে হয়, যে স্টকগুলো দেখাতে হয়, সেই মানে স্টকগুলো আপনাদেরকে আমি রেকমেন্ড করছি না। আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রেখে এই স্টকগুলোকে দেখতে পারেন এবং অ্যানালাইজ করতে পারেন, এবং আমার মতো করে আপনারা অ্যানালাইসিসটা শিখতেও পারেন। তো দেখুন আমি একটা স্টক খুলেছি, এটা হচ্ছে ডিভিস ল্যাব। ডিভিস ল্যাবের চার্টে দেখুন এখানে একটা টপ বানিয়েছিল 2021 সালের অক্টোবর মাসে, সেখান থেকে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর আবার ব্রেকআউট করেছে, কিছুটা উঠেওছে। আমি যদি উইকলি চাই, মান্থলি চার্টে দেখছি এটা, তো সেখান থেকে ওঠার পর দেখুন 1 2 3 3 মাসের মধ্যে আবার সেই লেভেলটাকে রিটেস্ট করার জন্য ডিভিস ল্যাব আসে। এই ওপর থেকে কতটা পড়ে যায়, প্রায় 13% পড়ে গিয়ে, মানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে 13% পড়ে গিয়ে স্টকটা আবার ওই লেভেলটাকে রিটেস্ট করে, তারপর একটা আপার জার্নি শুরু করে। এবার এইটা কত দূর যাবে সেটা আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব নয়, যেতেও পারে নাও যেতে পারে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি, এগুলো প্রেডিকশন নয়, ট্রেডিংটা কোনো প্রেডিকশন নয়, ট্রেডিংটা হলো প্রবাবিলিটির গেম, যে এর প্রবাবিলিটি কতটা ওপর দিকে যাওয়ার, এইটা আমাদেরকে অ্যানালিসিস করা উচিত, যে আমরা প্রবাবিলিটি কতটা এটা দেখতে চাই। তো যেহেতু আমরা আগের অনেক চার্টে দেখতে পাই যে ব্রেকআউট হওয়ার পর আবার যখন সেই লেভেলে ফিরে আসে কোনো স্টকটা, সেখান থেকে ওপর দিকে যাওয়ার চান্স এবং একটা বড় রিটার্ন দেওয়ার চান্স আমরা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি অন্য স্টকগুলোয়। তো আমরা যদি এরম একটা ক্যান্ডিডেট খুঁজে পাই, কোনো একটা স্টককে যদি খুঁজে পাই যে স্টকটা একটা ব্রেকআউট দিয়েছে, দেওয়ার পরে পড়ে গিয়ে আবার সেই লেভেলে এসে রিটেস্ট করছে ব্রেকআউটের লেভেলটা, তো এই মুহূর্তে এরম যদি আমরা একটা স্টক খুঁজি, যে স্টকটার নাম হচ্ছে চম্বল ফার্টিলাইজার। তো চম্বল ফার্টিলাইজারে আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে দেখুন এইখানেতে টপ বানিয়েছিল 2022 সালে, সেই টপটার কাছে আসে 2024 সালে, তারপর থেকে অনেক দিন এই লেভেলটাতে একটা কনসোলিডেট করে, কনসোলিডেট করার পরে ব্রেকআউট আসে, মানে উপর দিকে জার্নি শুরু করে। কিন্তু দেখুন সেই উপর দিকে জার্নি শুরু করার পরে অনেকটা স্টকটা উপর থেকে কত পার্সেন্ট পড়ে গেছে, প্রায় 26% স্টকটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দেখুন সেই লেভেলটা, যে লেভেলটা থেকে এসে ব্রেকআউট হয়েছিল, সেই লেভেলটা এসে থেমে গেছে, পড়াটা থেমে গেছে, এখনো ওঠা চালু করেনি, কিন্তু পড়াটা থেমে গেছে এবং গ্রিন ক্যান্ডেল বানানো অলরেডি চম্বল ফার্টিলাইজার শুরু করেছে।
এবার এটা দেখে আমরা কি একটা প্রবাবিলিটি খুঁজে পাই, দেখুন চাম্বল ফার্টিলাইজারের আমি যদি মান্থলি চার্ট খুলি, মান্থলি চার্টে আমরা দেখতে পাবো, দেখুন এইখানে একটা টপ বানিয়েছিল 2011 সালে, সেম স্টক চাম্বল ফার্টিলাইজারই 11 সালে টপ বানিয়েছিল, এখান থেকে উঠেছিল, ওঠার পরে এখানে এসে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে আমাদেরকে কত পার্সেন্টের রিটার্ন দিয়েছে, 73%। এই টার্গেটটা আমরা মানে কত দূর উঠতে পারে ব্রেকআউটের পর সেটা আমরা কিভাবে ঠিক করব, আমরা ঠিক করব যে লেভেলটা থেকে মানে পড়েছে, মানে যতটা এই ডেপথটা, সেই ডেপথটাকে আমরা যদি গিয়ে মেপে এখানে বসিয়ে দিই, তো দেখুন ওই লেভেল পর্যন্তই গেছে, গিয়ে আবার স্টকটা পড়ে গেছে। কত দূর পড়েছে এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, উঠেছে আমাদেরকে রিটার্ন দিয়েছে, সমস্ত কিছু হয়েছে, সেখান থেকে পড়েও গেছে। কতটা পড়েছে, ঠিক যে লেভেলটা ব্রেকআউট হয়েছিল সেই লেভেলটাকে একবার ভেঙেছে, ভেঙে আবার ওপর দিকে উঠেছে এবং তখন আমাদেরকে কত রিটার্ন দিয়েছে, একবার রিটেস্টের পর আমাদেরকে রিটার্ন দিয়েছে 325%-এর। বোঝাতে পারলাম, যখন ব্রেকআউটটা হলো ফার্স্ট ব্রেকআউট সেখান থেকে অল্প রিটার্ন দিয়েছে, কিন্তু যদি রিটেস্টের পর আবার ওঠা শুরু করে তখন আবার আমাদেরকে অনেকটা আরো বড় রিটার্ন দিচ্ছে স্টকগুলো। তো এই যে আমি পুরনো যে চার্ট দেখে আমরা যেটা বুঝতে পারছি যে আমরা ইতিহাস দেখে ভবিষ্যতে একটা প্রবাবিলিটি খুঁজবো, এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। তো যেহেতু আমাদেরকে ইতিহাস এটা দেখাচ্ছে যে একবার রিটেস্ট হওয়ার পরে সেখান থেকে বড় একটা রিটার্ন আমাদেরকে দিতে পারে, তো তেমনটাই চাম্বল ফার্টিলাইজারে কি হচ্ছে যে একটা হাই বানিয়েছিল 2022 সালে, তারপরে এসে আবার এখান থেকে কনসলিডেশন ফেজে যায় 2024 সালের পর থেকে, সেখান থেকে একটা আমাদেরকে রিটার্ন দিয়েছে, দেওয়ার পর হঠাৎ করে পড়ে গেছে। এবার দেখুন ফান্ডামেন্টালি এই স্টকটায় কি হচ্ছে এই মুহূর্তে আমি সেদিকে যাচ্ছি না, সেলস হঠাৎ কমে গেছে, প্রফিট হঠাৎ কমে গেছে, কেন পড়ে গেল, কি জন্য পড়লো, আমি এইসব দিকে যাচ্ছি না। স্টকের কোম্পানিতে কি প্রবলেম চলছে না চলছে আমি একদমই ওইসব দিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র চার্ট অ্যানালিসিস করছি, ঠিক আছে, ফান্ডামেন্টালি কি হচ্ছে কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তো চার্টে আমরা যেটা পুরোনোতে দেখতে পাচ্ছি যে, আর এখন যেটা দেখতে পাচ্ছি যে এই সময় চাম্বল ফার্টিলাইজারে একটা রিটেস্টের ক্যান্ডিডেট খুব ভালো হচ্ছে, মানে রিটেস্ট করার চেষ্টা করছে। এবার এখান থেকেই যদি একটা রিবাউন্ড দেয় তখন আমরা বুঝবো এখান থেকে স্টকটা আমাদেরকে আরো বড় একটা রিটার্ন দিতে পারে। তো আপনারা এই স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং দেখতে পারেন যে মিলিয়ে আমার এই ভিডিওটার সাথে যে সত্যি কি এমনটা হয়। যদি হয়, যদি সত্যি এমনটা হয় যে হ্যাঁ এখান থেকে চাম্বল ফার্টিলাইজার আমাদেরকে একটা বড় রিটার্ন দিল, তখন আপনারা অন্য অন্য স্টকে খুঁজতে পারেন যে কোথায় একটা ব্রেকআউট হচ্ছে বা কোথায় একটা ব্রেকআউট রিটেস্ট হচ্ছে, এবং সেই রিটেস্ট ক্যান্ডিডেটগুলোকে খুঁজে আপনারা সেখান থেকে একটা ভালো ট্রেড নিতে পারবেন এবং ভালো একটা প্রফিট কামাতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের উইকলি অ্যানালিসিসের ভিডিও। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এই ব্রেকআউট রিটেস্টের যে আমি কনসেপ্টটা আপনাদেরকে বোঝালাম এটা কেমন লাগলো, এটা কি আদৌ আমাদেরকে প্রফিট দিতে পারে, সেটাও আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আরও একবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার খুবই খারাপ লাগছে যে আপনাদের স্টকগুলো আমি অ্যানালিসিস করতে পারলাম না, কিন্তু কি করব বলুন, সেবির যে গাইডলাইন্সগুলো আছে সেগুলো তো ভায়োলেট করা আমার পক্ষে ঠিক হবে না, তার কারণ যদি ভিডিওটা ডিলিটই হয়ে যায় তাহলে আর করে কি লাভ হবে ভিডিওটা। আর এই যে কনসেপ্টটা আপনাদেরকে দেখালাম সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগলো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।